ভারতের এক সময়কার টেলিকম সম্রাট, যার নাম শুনলেই মানুষ নিশ্চিন্তে সিম কিনে ফেলতো। কোনো প্রাইভেট কোম্পানি নয়, পুরোপুরি সরকারি একটি কোম্পানি। হ্যাঁ, আমি আজকে বলছি বিএসএনএল এর কথা। কিন্তু প্রশ্ন হলো এই যে আজকে বিএসএনএল কোথায়, কেমন আছে, আর সবচেয়ে বড় কথা এয়ারটেল, ভোডাফোন আর জিও এসে কিভাবে তার মার্কেটটি কেড়ে নিল। আর বিএসএনএল কি কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবে আবার? আজকের ভিডিওতে আমরা দেখব বিএসএনএল এর উত্থান, পতন আর তাদের ভবিষ্যতের পরিকল্পনাগুলো ঠিক কী কী। নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। বিএসএনএল এর পুরো নাম ভারত সঞ্চার নিগম লিমিটেড। এটি শুরু হয় 2000 সালে, কিন্তু এর শিকড় আরও পুরনো। 1990 দশকে ভারতের টেলিকম পরিষেবা চালাতো ডট, মানে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। তখন সরকার বুঝলো যে টেলিকম সার্ভিসকে একটা আলাদা কোম্পানি হিসাবে পরিচালনা করা দরকার, কারণ মোবাইল ইন্ডাস্ট্রি দ্রুত বাড়ছে আর কম্পিটিশনও শুরু হয়ে গেছে। তখন তারা ডটের একটা অপারেশনাল অংশকে আলাদা করে তৈরি করলো বিএসএনএল। তখন ভারতে টেলিকম পরিস্থিতি ছিল আলাদা। মোবাইল ফোন ছিল বিলাসবহুল বস্তু একটি, আর কল রেটও বেশি ছিল। মিনিটে প্রায় 16 টাকা লাগতো একটি কল করার জন্য। মানুষজন তখন পিসিও, মানে টেলিফোন বুথে গিয়ে কল করতো, আর তাড়াতাড়ি ফোনটাও কেটে দিত যাতে না বিল বেশি হয়ে যায়। কিন্তু বিএসএনএল এলো একটা আলাদা ভিশন নিয়ে। তাদের লক্ষ্য ছিল কানেক্টিং ইন্ডিয়া, মানে শুধু শহরে নয়, গ্রামের মানুষকেও তারা কানেক্ট করতে চাইছিল মোবাইল ফোন আর টেলিফোনের দ্বারা। আর এই লক্ষ্য নিয়েই তারা মার্কেটে নেমেছিল। যখন এয়ারটেল, হাচ মানে আজকের ভোডাফোন আর আইডিয়া কেবল শহরের গ্রাহকদের টার্গেট করছিল, বিএসএনএল তখন গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছিল। এমনকি লাদাখ, আন্দামান নিকোবর বা নর্থ ইস্টের প্রত্যন্ত এলাকাতেও তারা টাওয়ার বসিয়েছিল। আর এই জন্যই 2000 সাল থেকে 2005 সালের মধ্যে তারা হয়ে উঠল ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা। তখন তাদের কাছে প্রায় 4 কোটিরও বেশি গ্রাহক ছিল। আর বিএসএনএল এর জনপ্রিয়তা শুধু নেটওয়ার্কে সীমাবদ্ধ ছিল না, তারা ল্যান্ডলাইনের সাথে সাথে ব্রডব্যান্ডও প্রোভাইড করত। আর 2005 থেকে 2010 সালের মধ্যে ভারতের প্রত্যেকটি ঘরে ব্রডব্যান্ড মানেই হলো বিএসএনএল। আর একটা সুবিধা ছিল, বিএসএনএল এর কল রেট ছিল অত্যন্ত কম। অন্যান্য প্রাইভেট অপারেটরগুলোর থেকে অনেকই কম ছিল তাদের কল রেট। আর এই জন্যই তারা একটা ট্রাস্ট ফ্যাক্টর বিল্ড করতে পেরেছে। মানুষজন বিশ্বাস করত যে বিএসএনএল মানেই একটি সরকারি সংস্থা, এখানে প্রতারণার কোনো ভয় নেই। আর এইখান থেকেই শুরু হলো বিএসএনএল এর আসল সমস্যা। দেখুন, প্রাইভেট অপারেটরগুলো এক্সপেরিমেন্ট করছিল নতুন নতুন জেনারেশন আনার জন্য। তারা এক্সপেরিমেন্ট করছিল 2G আনার জন্য, 3G আনার জন্য। আর বিএসএনএল তখন আটকে গেল সেই সরকারি লাল ফিতের দুনিয়াতে। চলুন তাহলে এইবার আমরা দেখি বিএসএনএল এর পতন কিভাবে হলো। দেখুন, একটা কোম্পানি যত বড় হয় তার সমস্যাও তত বড় হতে থাকে। আর এমনটাই হয়েছে বিএসএনএল এর সাথে। বিএসএনএল একটি সরকারি সংস্থা ছিল, আর তার জন্যই তাদের কোনো কাজ করতে হলে, মানে কোনো টাওয়ার বসানো বা কোনো এক্সপেরিমেন্টাল নেটওয়ার্ক নিয়ে আসা, যেমন 3G বা 2G নিয়ে আসা, এই সব কিছুর জন্যই তাদেরকে পারমিশন নিতে হতো সরকারের কাছে। আর ফাইল ঘুরতো প্রত্যেকটা মন্ত্রণালয়ে। যেখানে এয়ারটেল আর ভোডাফোন কয়েক সপ্তাহে তাদের সার্ভিস লঞ্চ করে ফেলতো, সেখানে বিএসএনএলের সময় লাগতো কয়েক মাস বা কয়েক বছরও লেগে যেত কিছু কিছু সময়ে। আর তার ফলস্বরূপ প্রাইভেট অপারেটরগুলো মার্কেট দখল করে ফেললো, আর বিএসএনএল ছিটকে সরে গেল বাজার থেকে। বিএসএনএল এর আরেকটা বড় সমস্যা ছিল, যেটা হচ্ছে কর্মচারীর সংখ্যা। দেখুন, তখন বিএসএনএল এর প্রায় 2 লক্ষ কর্মচারী চাকরি করত। কর্মচারীদের বেতন আর পেনশন, এই দুটো মিলিয়েই কোম্পানির আয়ের একটা বিরাট অংশ খেয়ে নিত। বিএসএনএল এর বেশিরভাগ টাকাই চলে যেত তাদের বেতন আর বেনিফিটস দিতে দিতে। তাদের কাছে নতুন টাওয়ার বসানো বা নতুন প্রযুক্তিতে আপগ্রেড করার মতো টাকা থাকতো না। 2010 থেকে 15 সালের মধ্যে এয়ারটেল, ভোডাফোন আর আইডিয়া নিয়ে আসলো সস্তা কল রেট, SMS বান্ডিল, জিপিআরএস ইন্টারনেটের মতো অত্যাধুনিক প্যাকগুলিকে। আর এর মাঝখানে 3Gও এলো। সাধারণ মানুষ বুঝতে পারলো যে প্রাইভেট অপারেটরদের নেটওয়ার্ক স্পিড ভালো, তাদের কাস্টমার সার্ভিসও অনেক ভালো। কিন্তু তখনও বিএসএনএল ছিল স্লো আর স্টেডি। বিএসএনএল এর সিম চালু হতে সময় লাগতো 3 থেকে 7 দিন, আর ইন্টারনেট স্পিড 32 KB থেকে সবারই হাসি পেয়ে যেত। আর এই সবের মাঝে 2016 সালে মুকেশ আম্বানি লঞ্চ করলো জিওকে। আর তিনি এমন একটা অফার দিলেন যেটা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দেয়নি। তিনি ফ্রিতে সিম দেওয়া চালু করলেন, আর সাথে সাথে বললেন ফ্রি কল, ফ্রি SMS আর ফ্রি ইন্টারনেট। আর 6 মাস পর 149 টাকা বা 199 টাকা রিচার্জ করলে আনলিমিটেড ডেটাও পাওয়া যাবে আনলিমিটেড কলের সাথে। গ্রাম থেকে শহরের মানুষ ছুটল জিওর ফ্রি সিম নিতে।
আর এই সময়টাতে বিএসএনএলের জন্য বেজে উঠল মৃত্যুর ঘণ্টা। এয়ারটেল, ভোডাফোনের মতো প্রাইভেট অপারেটরগুলো প্যাকের দাম কমালো জিওর সাথে কম্পিট করার জন্য, কিন্তু সেখানে বিএসএনএল কিছুই করতে পারলো না, কারণ তাদের কাছে টাকা ছিল না আর প্রযুক্তিতেও আপগ্রেড ছিল না তখন। সত্যি কথা বলতে 2022 সাল অবধি বিএসএনএল কোনো 4G নেটওয়ার্ক সিস্টেম লঞ্চ করতে পারেনি। সেখানে 2022 সালে জিও আর এয়ারটেল নিয়ে চলে এসেছিল তাদের 5G নেটওয়ার্ক সিস্টেম। তবে সরকার বিএসএনএলকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। 2019 সালে সরকার 70,000 কোটি টাকার একটা রেস্কিউ প্ল্যান তৈরি করেছিল বিএসএনএলের জন্য, আর 2022 সালে 1.64 লক্ষ কোটি টাকার প্যাকেজ তৈরি করেছিল বিএসএনএলকে বাঁচানোর জন্য। আর এই টাকা দিয়ে সরকার 4G আর 5Gতে আপগ্রেড করার জন্য সিদ্ধান্ত নেয়। আজকের দিনে বিএসএনএলের নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে স্লো নেটওয়ার্ক আর প্রযুক্তি দেরিতে আসে আর কাস্টমার সার্ভিস তাদের খারাপ। আর এটা গোটাটাই বিএসএনএলের জন্য একটা নেগেটিভ ব্র্যান্ড ইমেজ তৈরি করে ফেলেছে। আর এইটাকেই ফিরিয়ে আনা বিএসএনএলের জন্য আসল চ্যালেঞ্জ। বিএসএনএলের কাহিনী কোনো একটা টেলিকম কোম্পানির সাধারণ গল্প নয়, এটা সময়ের সাথে সাথে খাপ না খাওয়ানোর গল্প, প্রযুক্তিতে পিছিয়ে যাওয়ার গল্প আর সিদ্ধান্তে দেরি করার গল্প। যে সময় এক কোম্পানি প্রত্যেকটি ভারতীয়র ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল, সেই কোম্পানি আজকে প্রযুক্তির দৌড়ে পিছিয়ে গেল। এই ব্যবসা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। সবথেকে বড় শিক্ষা হলো প্রযুক্তির সাথে তাল মেলাতে হবে। তুমি যতই বড় কোম্পানি হয়ে যাও না কেন, তোমাকে প্রযুক্তির সাথে তাল না মেলালে পিছিয়ে যেতে হবে। বিএসএনএল এর ইন্টারনেট স্পিড থেকে সিম অ্যাক্টিভেশন আর কাস্টমার সার্ভিস ছিল খুবই বাজে। আর আজকের দিনে গ্রাহক হলো খুবই চঞ্চল। তাদেরকে যদি না ঠিকঠাক সার্ভিস এক্সপিরিয়েন্স করতে দেওয়া হয়, তাহলে তারা তাদেরকে ছেড়ে চলে যাবে। সরকার হাজার হাজার টাকা ঢেলেছে, কিন্তু কোম্পানি আজও দুর্বল, কারণ টাকা দিয়ে লয়্যালটি কেনা যায় না। আর মার্কেটে দাঁড়াতে হলে দিতে হবে কাস্টমারদের ভালো সার্ভিস আর নতুন নতুন ইনোভেশন। বিএসএনএল হয়তো আর কোনোদিনও ভারতের নাম্বার 1 টেলিকম সংস্থা হতে পারবে না, কিন্তু এটি ভারতবর্ষের টেলিকম ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলি, কিন্তু এই ডিজিটাল ইন্ডিয়া শুরুই হয়েছিল বিএসএনএল এর হাত ধরে। তাহলে আপনাদের মতে কি বলে, বিএসএনএল কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি হারিয়ে যাবে এয়ারটেল, ভোডাফোন আর জিওর ভিড়ের মাঝখানে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমনই ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে আসি। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা।